আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অত্যন্ত আশাবাদী যে সামনে উইন্টার সিজনের কথা মাথায় রেখে তোমরা অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলতরিত অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছে আমি এমডি সাইদুর রহমান, লেকচারার ফিজিক্স ডিপার্টমেন্ট। চলতরিত অধ্যায়ের দ্বিতীয় পর্বে আজকে আমি বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি নিয়ে আলোচনা করব। ওহমের সূত্রটি ব্যাখ্যা করব এবং তড়িৎ প্রবাহ মাত্রা ও তড়িৎচালক শক্তির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক প্রতিপাদন করব। সর্বশেষ সংশ্লিষ্ট অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সো গাইজ, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মূল আলোচনা শুরুর পূর্বে আমি তড়িৎ মাধ্যম নিয়ে কিছু কথা বলবো। পরিবাহিতার ভিত্তিতে তড়িৎ মাধ্যম তিন প্রকারের। এক নম্বর হচ্ছে তড়িৎ পরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী বলা হয়, যেমন ধাতব পদার্থ, মানবদেহ, মাটি ইত্যাদি। ওকে, দুই নম্বর হচ্ছে অপরিবাহী বা অন্তরক, ইনসুলেটর। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আদৌ চলতে পারে না তাদেরকে তড়িৎ অপরিবাহী বা অন্তরক বলা হয়, ইনসুলেটর বলা হয়। তিন নম্বর হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী। যে সকল মাধ্যমের মধ্য দিয়ে বা যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আংশিক চলাচল করতে পারে, অর্থাৎ যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থির তড়িৎ অধ্যায়ে আমরা জেনেছি যে অপরিবাহীতে বা অন্তরক পদার্থে যদি চার্জ স্থির থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলোচনা করব আমরা ইলেকট্রনিক্স চ্যাপ্টারে, এবং এই অধ্যায়ে আমরা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমাদের জেনে রাখা দরকার তড়িৎ বর্তনী কাকে বলা হয়। তড়িৎ কোষ সমেত তড়িৎ চলাচলের বদ্ধ পথকে তড়িৎ বর্তনী বলা হয়, ইলেকট্রিক সার্কিট বলা হয়। তড়িৎ কোষ সমেত তড়িৎ চলাচলের বদ্ধ পথকে তড়িৎ বর্তনী বলা হয়। তড়িৎ কোষ কি? আসলে তড়িৎ কোষ হচ্ছে তড়িৎ পাওয়ার সাপ্লাইয়ের ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা সাধারণত আসলে ব্যবহারিকভাবে ব্যাটারি বলে থাকি। আসলে ব্যাটারি হচ্ছে কোষের একটা সিস্টেম, ঠিক আছে? এটার মূল নাম হচ্ছে তড়িৎ কোষ। সিঙ্গেল ইনস্ট্রুমেন্টগুলোর নাম হচ্ছে তড়িৎ কোষ। এটা পাওয়ার সাপ্লাইয়ের কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা একটা তড়িৎ কোষ দেখতে পাচ্ছি। ওকে, তড়িৎ কোষ দেখতে পাচ্ছি। এই তড়িৎ কোষের দুই প্রান্ত যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে, এবং এখানে যদি একটা ভাল্ব সংযুক্ত করে দেওয়া হয় তাহলে সেই ভাল্বটি জ্বলে উঠবে, ঠিক আছে? তাহলে এই যে কোষ সমেত তড়িৎ প্রবাহের বদ্ধ পথ, এইটাই হচ্ছে তড়িৎ বর্তনী। এরপরে তুমি পর্যায়ক্রমে এর ভিতরে রোধক যুক্ত করতে পারো, আবেশক বা ইন্ডাক্টর যুক্ত করতে পারো, অথবা ক্যাপাসিটর বা ধারক যুক্ত করতে পারো, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট যুক্ত করতে পারো। তবে তড়িৎ বর্তনীর অপরিহার্য অংশ হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষ ছাড়া তড়িৎ বর্তনী হয় না, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ বর্তনী হতে হলে তাতে অবশ্যই তড়িৎ কোষ থাকতে হবে। ওকে, আর এখানে দেখো এই যে তাহলে তড়িৎ কোষ সমেত যে বদ্ধ পথ, এটাকেই বলা হয় তড়িৎ বর্তনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেই কোষ সমেত একটা বর্তনী দেখতে পাচ্ছি, এটার ভিতরে দেখো একটা বদ্ধ পথ আছে, একটা লুপ আছে। এই ধরনের বর্তনীকে বলা হয় সরল বর্তনী। অর্থাৎ এক লুপ বিশিষ্ট তড়িৎ বর্তনীকে সরল বর্তনী বলা হয়। এখানে এই যে বর্তনীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সরল বর্তনী। প্রাথমিক অবস্থায় আমরা এই সরল বর্তনী নিয়ে আলোচনা শুরু করব, পরবর্তীতে আস্তে আস্তে আমরা জটিল বর্তনীর দিকে যাব। ওকে, তাহলে এবারে আসো আমরা তড়িৎ পরিবাহী সম্পর্কে জানলাম এবং তড়িৎ বর্তনী সম্পর্কে জানলাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবারে মূল আলোচনা শুরু করা যাক। তড়িৎ বিভব পার্থক্য কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো তড়িৎ পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে স্থানান্তরিত করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলা হয়, পটেনশিয়াল ডিফারেন্স বলা হয়।
1 কুলম্ব ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। আমরা এখানে দেখো এই যে একটা বর্তনী দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই বর্তনী দেখো এখানে একটা রোধ আছে আর এর দুই প্রান্তে দুইটা বিন্দু আছে, দেখো এ বিন্দু এবং বি বিন্দু। ওকে, এখন এই এক কুলম্ব ধনাত্মক আধানকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, 1 কুলম্ব ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। মনে করি এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ আর বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি, তাহলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি সমান ভিএ মাইনাস ভিবি। ওকে, আর সংজ্ঞা থেকে আমরা কি পাই? মনে করো কিউ কুলম্ব আধানকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে মোট সম্পাদিত কাজের পরিমাণ ডব্লিউ। ওকে, তাহলে কিউ কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে কৃত কাজ ডব্লিউ, তাহলে 1 কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে সম্পাদিত কাজ কত? ডব্লিউ বাই কিউ। এই যে 1 কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দু নিতে সম্পাদিত কাজ ভি বাই ডব্লিউ বাই কিউ, এইটা কি বলা হয়? ওই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি, অর্থাৎ ওই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। এখান থেকে অবশ্যই আমরা লিখতে পারি ডব্লিউ সমান ভি কিউ, মোট সম্পাদিত কাজ ডব্লিউ সমান ভি কিউ। ওকে, তাহলে এবারে আসো আমরা এখানে কি বিভব পার্থক্য সম্পর্কে জানলাম। ওকে, আর আমরা ইতিপূর্বে এও জেনেছি যে কোনো পরিবাহীর দুই প্রান্তে যখন এই বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায়, উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায়। ওকে, তাহলে এটা হলো বিভব পার্থক্য, যার একক হচ্ছে ভোল্ট। ওকে, ভোল্টেজ। ওকে, ফাইন। এবারে আসো তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি কাকে বলে? 1 কুলম্ব আধানকে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে মোট যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই কোষের, ওই বর্তনীর ওই যে কোষ, এর তড়িৎচালক শক্তি বলা হয়। আসলে তড়িৎ বর্তনীতে কোষ যে শক্তি সাপ্লাই দেয়, এনার্জি সাপ্লাই দেয়, সেটাই হচ্ছে এই তড়িৎচালক শক্তি। ওকে, অর্থাৎ এই তড়িৎচালক শক্তি কে সাপ্লাই দেয়? এই যে তড়িৎ কোষ। ওকে, তাহলে তড়িৎচালক শক্তি কাকে বলে? 1 কুলম্ব ধনাত্মক আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে মোট যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই বর্তনীর ওই কোষের তড়িৎচালক শক্তি বলা হয়। ওকে, তাহলে মনে করো কিউ কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই আদি বিন্দুতে আনতে ডব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে 1 কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ হবে? ডব্লিউ বাই কিউ। এটা কি বলা হয়? তড়িৎচালক শক্তি ই। তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওই কোষের তড়িৎচালক শক্তি ই সমান ডব্লিউ বাই কিউ। ওকে, এই একক হচ্ছে ভোল্টেজ। ওকে, তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্টেজ। আমরা পরবর্তীতে বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তির মধ্যে কি পার্থক্য আছে, কি মিল আছে, কি অমিল আছে, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তি। ওকে, আর আমরা এও জানলাম যে আসলে তড়িৎচালক শক্তির কারণেই এই কোষ যে তড়িৎচালক শক্তি সাপ্লাই দেয় তার কারণেই কিন্তু বর্তনীর তড়িৎ প্রবাহ চলে। ওকে, অর্থাৎ এই কোষই হচ্ছে এই তড়িৎচালক শক্তির উৎস। ওকে, ফাইন। ওকে গাইস, তাহলে এখন আমরা ওহমের সূত্র নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করব। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রার পরিমাণ এবং এই প্রবাহমাত্রার নির্ভরশীলতার উপর ভিত্তি করে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম একটি সূত্র প্রদান করেন, যাকে ওহমের সূত্র বলা হয়। এই ওহমের সূত্র আসলে ইলেকট্রিক্যাল পদার্থবিজ্ঞানে প্রভূত উন্নতি সাধন করেছে, অর্থাৎ অনেক ভূমিকা রেখেছে। ঠিক আছে, এই জন্য কিন্তু ওহমের সূত্রকে ইলেকট্রিক্যাল ফিজিক্সের মাদার বলা হয়, প্রসূতি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল পদার্থবিজ্ঞানে ওহমের সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসো দেখি এমন কি বলা হয়েছে ওহমের সূত্রে যার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওহমের সূত্রের মধ্যে বলা হয়েছে যে স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যকার তড়িৎ প্রবাহ মাত্রা এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কোনো পরিবাহীর স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যকার তড়িৎ প্রবাহ মাত্রা এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ওই পরিবাহীর মধ্যকার বিভব পার্থক্য, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যত বৃদ্ধি পাবে
তত এর মধ্যকার প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। ওর দুই প্রান্তের বিভব পার্থক্য যত হ্রাস পাবে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রাও তত হ্রাস পাবে। এখানে তোমরা দেখো একটি তড়িৎ পরিবাহী দেখতে পাচ্ছ এবি, এর এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ এবং বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। এখানে যদি ভিএ গ্রেটার দ্যান ভিবি হয়, অর্থাৎ এ প্রান্ত যদি উচ্চ বিভব প্রান্ত হয় আর বি প্রান্ত যদি নিম্ন বিভব প্রান্ত হয়, তাহলে আমরা এখান থেকে বিভব পার্থক্য কত পাবো? বিভব পার্থক্য ভি সমান ভিএ মাইনাস ভিবি। এই পরিবাহীর দুই প্রান্তে যেহেতু বিভব পার্থক্য আছে, তাহলে অবশ্যই এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তোমরা এটা সবাই জানো, গত পর্বে জেনেছো, এবং গত পর্বে তোমরা এও জেনেছো যে এই কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের কারণে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় এবং উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হিসাব করা হয়। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করলে উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম বলেছেন যে তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, তাহলে এই পরিবাহীর মধ্যকার প্রবাহ মাত্রা আই হবে এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি অথবা ভিএ মাইনাস ভিবি এর সমানুপাতিক। আই হবে ভি অথবা ভিএ মাইনাস ভিবি এর সমানুপাতিক, কারণ এখানে ভি মানেই হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ওকে, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো, ভি আই সমানুপাতিক ভি, অর্থাৎ প্রবাহ মাত্রা হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। এর মানে কি? এর মানে হচ্ছে যে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বৃদ্ধি পায়, তাহলে প্রবাহ মাত্রাও বৃদ্ধি পাবে। ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি হ্রাস পায়, তাহলে প্রবাহ মাত্রাও হ্রাস পাবে। ওকে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি দ্বিগুণ করা হয়, প্রবাহ মাত্রাও দ্বিগুণ হয়ে যাবে। বিভব পার্থক্য যদি 3 গুণ হয়, প্রবাহ মাত্রাও 3 গুণ হয়ে যাবে, কারণ এখানে কি সমানুপাতিক সম্পর্ক। ওকে, আবার বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয়, প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে যাবে। বিভব পার্থক্য যদি 1/3 করা হয়, প্রবাহ মাত্রাও 1/3 হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আই সমানুপাতিক ভি। এটাকে কিন্তু উল্টা করে আমরা বলতে পারি, তাতে অপরাধের কিছু নাই, ভি সমানুপাতিক আই। কারণ কি? কারণ এটার মিনিং কিন্তু একই। তুমি যদি বাজারে বেশি টাকা খরচ করো, বাজারে গিয়ে বেশি টাকা খরচ করো, বেশি সংখ্যক ডিম পাবে। অথবা উল্টা করে যদি বলো, তুমি যদি বেশি সংখ্যক ডিম কিনতে চাও, তাহলে বেশি টাকা খরচ করতে হবে। একই তো কথা নাকি? তাহলে এখান থেকে আই সমানুপাতিক ভি অথবা ভি সমানুপাতিক আই লেখা যায়। ওকে ফাইন, তাহলে আমরা কি পেলাম? আই সমানুপাতিক ভি। সুতরাং আই সমান জি ভি। আই সমান জি ভি। এখানে তোমরা যে সমানুপাতিক ধ্রুবক জি দেখতে পাচ্ছ, ক্যাপিটাল জি, এটাকে বলা হয় ওই মাধ্যমের তড়িৎ পরিবাহিতা। জিকে বলা হয় ওই মাধ্যমের তড়িৎ পরিবাহিতা, যা হচ্ছে ওই মাধ্যমের রোধের বিপরীত রাশি। মাধ্যমের রোধ ক্যাপিটাল আর এর বিপরীত রাশি। রোধ আবার কি? রোধ হচ্ছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা দেওয়ার সামর্থ্য, বাধা দেওয়ার পরিমাপ। এ সম্পর্কে পরবর্তী পর্বে আমরা বিস্তারিত জানব। তাহলে রোধ হচ্ছে বাধা দেওয়ার পরিমাণ, আর জি হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ রোধ এবং পরিবাহিতা হচ্ছে বিপরীত রাশি। যেই মাধ্যমের রোধ বেশি তার পরিবাহিতা কম, যেই মাধ্যমের রোধ কম তার পরিবাহিতা বেশি। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? জি সমান 1/r, কারণ রোধ আর এবং জি পরস্পরের বিপরীত। এই জি এর মানটাকে যদি আমরা উপরের সমীকরণে বসিয়ে দিই, তাহলে আই সমান কি পাই? দেখো, আই সমান v/r। আই সমান v/r, সুতরাং ভি সমান আইআর। তাহলে ওমের সূত্র থেকে আমরা কি পেলাম? ভি সমান আইআর। ওকে, তো এবং এই যে সমীকরণটি পেলাম, এটার উপর ভিত্তি করে আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি, একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে তার নেচারটা কীরকম হয় দেখো তো। দেখো, এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে এক্স অক্ষ বরাবর আমরা দেখো বিভব পার্থক্য বসিয়ে দেই, বিভব পার্থক্য প্লট করি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা প্রবাহ মাত্রাকে বসাই। তাহলে আমরা দেখতে পাবো যে বিভব পার্থক্য বৃদ্ধির সাথে সাথে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা একটি মূলবিন্দুগামী সরল রেখা পাচ্ছি, সমানুপাতিক রেখা পাচ্ছি। দেখো, মূলবিন্দুগামী সমানুপাতিক রেখা পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে এই রকমের একটা গ্রাফ পাই। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ব্যতিক্রম হয় কখন? যদি তাপমাত্রা স্থির না থাকে, তাহলে কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটে। সুতরাং এখানে শর্ত হচ্ছে কি? তাপমাত্রা স্থির থাকতে হবে, তাপমাত্রা স্থির থাকতে হবে। যেমন বৈদ্যুতিক ফিলামেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটে। কারণ কি? বৈদ্যুতিক বাল্বের যেই টাংস্টেন ফিলামেন্ট আছে, তার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। অ্যাজ এ রেজাল্ট তার রোধ পরিবর্তন হয়ে যায়, প্রবাহ মাত্রাও পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তখন কিন্তু তার নেচারটা হয় একটু ভিন্ন রকমের। এটা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে জানতে পারবো। ওকে,
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে ওহমের সূত্র সম্পর্কে জানলাম এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম। ওকে, এবারে আমরা জানব তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক কি। ওকে, এখানে আমরা কিন্তু এও জানতে পারবো যে তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে মিল অমিল কোথায়। ওকে, তাহলে তোমরা আসো আমরা আলোচনা শুরু করি। এখানে যে বর্তনীটি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা তড়িৎ কোষ আছে। এই কোষের তড়িৎচালক শক্তি দেখো ই, ক্যাপিটাল ই, এবং এর নিজস্ব একটা রোধ আছে যেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তড়িৎ কোষের যে নিজস্ব একটা রোধ থাকে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ওকে, কোনো কোষের মধ্য দিয়ে তড়িৎ পারাপারে যেই বাধার সম্মুখীন হয়, যেই রোধের সম্মুখীন হয়, তাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এবং দেখো এই বর্তনীতে আরেকটি বাহ্যিক রোধ আছে ক্যাপিটাল আর। ওকে, তাহলে একটি সরল বর্তনী আমরা এখানে দেখতে পাচ্ছি, যার এখানে একটি কোষ আছে, তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর, এবং একটি বাহ্যিক রোধ আছে ক্যাপিটাল আর। ওকে, এবার এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ শুরু হয় তাহলে এখান থেকে আমরা কি পাই খেয়াল করো। এখানে এই কোষ যে তড়িৎচালক শক্তি ই সাপ্লাই দেয়, তড়িৎ তার কারণেই পজিটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করে নেগেটিভ প্রান্তের দিকে গমন করে। পজিটিভ আমরা জানি কি, তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে কোষের এই যে বড় দাগটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হলো পজিটিভ পোল, আর নিচে যে ছোট দাগটি দেখতে পাচ্ছ এটা হলো নেগেটিভ পোল, পজিটিভ নেগেটিভ। ওকে, পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ নেগেটিভ প্রান্তের দিকে প্রবাহিত হবে। এখানে তড়িৎ কোষের কাছ থেকে যেই শক্তি নিয়ে রওনা দিবে, যাত্রা শুরু করবে, তা সে পথে ব্যয় করে ফেলবে। কোথায়? এখানে একটা বাহ্যিক রোধ আছে, সেই বাহ্যিক রোধের মধ্যে ব্যয় করবে, যার পরিমাণ মনে করো ভি, ক্যাপিটাল ভি। আর বাকি অংশ সে ব্যয় করবে এই যে অভ্যন্তরীণ রোধ স্মল আর পারাপারে, স্মল আর কে অতিক্রম করতে, এই যে অভ্যন্তরীণ রোধ স্মল আর, তাকে অতিক্রম করতে কিছু পরিমাণ শক্তি তার ব্যয় হবে, বিভব ব্যয় হবে, সেটা মনে করো ভি প্রাইম। তার মানে হচ্ছে যে তড়িৎ এখান থেকে যে ক্যাপিটাল ই পরিমাণ শক্তি নিয়ে রওনা হয়েছিল সেটা সে পথে ব্যয় করে ফেলেছে। তার মানে এই কোষের কাছ থেকে নেয়া মোট শক্তি সমান হবে এই বাহ্যিক রোধের মধ্যে এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে ব্যয়িত শক্তি, ব্যয়িত ভোল্টেজ। সেক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি? দেখো ই সমান ভি প্লাস ভি প্রাইম, কারণ ই নিয়েছিল কোষের কাছ থেকে, দুই জায়গায় সে ব্যয় করে ফেলছে। এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলি, তুমি মনে করো বাসা থেকে মনে করো আব্বুর কাছ থেকে 3000 টাকা নিয়ে বের হয়েছো বাহিরে। সেখানে বাহিরে মনে করো তুমি একটা প্যান্ট কিনেছো 2000 টাকায়, 500 টাকা খেয়েছো, 500 টাকা বা 700-800 টাকা খেয়েছো। তারপরে এমন কিছু ব্যয় করেছো যেটা আসলে আদৌ কাজে না, এমন কিছু খেয়েছো যেটা আসলে উপকারী না বা খাওয়া উচিত না, এরকম কিছু খেয়েছো, মানে অপচয় করেছো। আর বাসায় যখন তুমি ফিরে এসেছো, তুমি দেখো তোমার পকেটে 0 টাকা আছে। তার মানে বাবার কাছ থেকে তুমি যে 3000 টাকা নিয়ে বাহিরে বের হয়েছিলে, সব সম্পূর্ণ পথে ব্যয় করে বাসায় এসেছো একেবারে খালি। ঠিক আছে, তাহলে এখানে বাহিরে যে তুমি ব্যয় করেছো, যেগুলো কাজের সেইগুলোকে ধরলাম আমরা ভি, আর যেটা তুমি অপচয় করেছো, অখাদ্য খেয়েছো, সেটা মনে করো ভি প্রাইম। কারণ কি? এটা অপচয় করেছো। অভ্যন্তরীণ রোধের মধ্যে যে বিভবের পতন হয়, যে বিভবটা ব্যয় হয়, সেটা হলো অপচয়কৃত বিভব। অভ্যন্তরীণ রোধের মধ্যে যে বিভব ব্যয় হয়, যে বিভবের পতন হয়, সেটা হলো অপচয়কৃত বিভব। এই জন্য এখানে তোমার অখাদ্যের সাথে তুলনা করা হয়েছে, ডোন্ট মাইন্ড প্লিজ। ওকে, তার মানে হচ্ছে এখানে তোমার বাবার থেকে গৃহীত টাকা সমান হচ্ছে ওই যে ভালো কাজে ব্যয় করেছো সেই টাকা, আর খারাপ কাজে ব্যয় করেছো, অপচয় করেছো সেই টাকা, এই দুইটার যোগফলের সমান। এই জন্য এখানে লেখা হয়েছে ই সমান ভি প্লাস ভি প্রাইম। সমান ভি এর পরিবর্তে লেখা যায় আই ক্যাপিটাল আর, কারণ ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি ভি ইকুয়ালস টু আই আর, প্লাস ভি প্রাইমের পরিবর্তে লেখা যায় আই ইন্টু স্মল আর, কারণ এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর তার মধ্যকার প্রবাহ মাত্রা হচ্ছে আই। তাহলে স্মল আই ইন্টু স্মল আর, আই আর। এখন এখান থেকে যদি আমরা আই কমন নিয়ে নিই তাহলে কি হয়? ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সুতরাং আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা হচ্ছে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক। এর আগে কিন্তু আমরা তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে
মিল অমিল আমরা জানতে পেরেছি। তড়িৎচালক শক্তি হচ্ছে মোট শক্তি, আর বিভব পার্থক্য হচ্ছে পথে যে ব্যয় করেছো যেই শক্তি সেই শক্তি। তার মানে তড়িৎচালক শক্তি হচ্ছে তোমার কাছে আয়, বাবার কাছ থেকে নিয়েছিলে যে আয়, আর বিভব পার্থক্য হচ্ছে ব্যয়, পথে যেটা ব্যয় করেছো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে ওহমের সূত্র সম্পর্কে জানলাম, তারপরে কিন্তু আমরা এখানে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক প্রতিবেদন করলাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের পর্বের আলোচনা এখানেই। তবে এখন আমি একটি অত্যন্ত সহজ গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে গাইস, তাহলে বরাবরের মতো তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আমি প্রথমে প্রবলেমটি পড়ে শোনাচ্ছি। দেখো, 1.8 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট একটি কোষকে 12 ওহম রোধের দুই প্রান্তে যুক্ত করলে এর মধ্য দিয়ে 0.12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষের অভ্যন্তরীণ রোধ ও অপচয়কৃত বিভব কত? আবার পড়ে শোনাচ্ছি। দেখো, 1.8 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট একটি কোষকে 12 ওহম রোধের দুই প্রান্তে যুক্ত করলে এর মধ্য দিয়ে 0.12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। ওকে, বলছে কোষের অভ্যন্তরীণ রোধ ও অপচয়কৃত বিভব কত? গাইস, তোমরা অপচয়কৃত বিভব সম্পর্কে প্রথমে একটু জেনে নাও। আসলে কোষের যে একটা নিজস্ব রোধ থাকে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। আর এই অভ্যন্তরীণ রোধের ভিতরে যে বিভব পতন হয়, মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেটা আমাদের কোনো কাজে আসে না, কিন্তু বাহ্যিক রোধগুলো আমাদের কাজে আসে। যেমন লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদি যে সকল ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে বাহ্যিক রোধ। কিন্তু কোষের অভ্যন্তরে যে রোধ থাকে সেটা হলো অভ্যন্তরীণ রোধ। এখানে যে বিভবের পতন হয়, বিভবটা ব্যয় হয়, সেটা আমাদের কোনো কাজে আসে না, এই জন্য এটাকে বলে অপচয়কৃত বিভব। ওকে, তাহলে আসো আমরা সমাধান করি। দেখো, এখানে প্রথমে কি দেওয়া আছে, দেখো তড়িৎচালক শক্তি E = 1.8 ভোল্ট। তারপরে দেখো এখানে তারপরে আছে দেখো প্রবাহ মাত্রা I 0.12 অ্যাম্পিয়ার। তারপরে দেখো বাহ্যিক রোধ ক্যাপিটাল R = 12 ওহম। সুতরাং অভ্যন্তরীণ রোধ স্মল r = হোয়াট, এবং অপচয়কৃত বিভব V প্রাইম সমান হোয়াট। ওকে, তাহলে আসো, অবশ্যই আমাদের জানা আছে যে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক কি। আমরা একটু আগেই এটা প্রতিবেদন করেছি। দেখো, আমরা জানি I = E/R প্লাস স্মল r। এখান থেকে যদি আমরা R প্লাস R এবং I এটাকে একান্তরকরণ করি, তাহলে এই I চলে যাবে ডান পাশের নিচে, আর ডান পাশের নিচ থেকে R প্লাস R যাবে বাম পাশে। ওকে, তাহলে R প্লাস R, দেখো R প্লাস R = E/I। সুতরাং স্মল r = E/I। দেখো, স্মল r = E/I মাইনাস ক্যাপিটাল R। এবার এখানে মানগুলো বসিয়ে দাও। E এর মান বসাও 1.8, I এর মান বসাও 0.12 মাইনাস ক্যাপিটাল R এর মান বসাও 12। ক্যালকুলেটর কত হয় দেখো, এটা হবে 3 ওহম। তাহলে এই কোষটির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3 ওহম। তাহলে এরপরে আসো, তাহলে অপচয়কৃত বিভব দেখো, তাহলে এবং অপচয়কৃত বিভব V প্রাইম = I × স্মল r। স্মল r হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এবারে I এর মান বসিয়ে দাও। এখানে দাও I এর মান আছে 0.12 অ্যাম্পিয়ার, আর অভ্যন্তরীণ রোধের মান স্মল r এর মান মাত্র বের করলাম আমরা। ঠিক আছে, এটা এখান থেকে বসিয়ে দাও। ক্যালকুলেটরে কত হয়, এটা হয় দেখো 0.36 ভোল্ট। তাহলে ওই কোষের যে অভ্যন্তরীণ রোধ তার মধ্যে বিভব ব্যয় হবে, বিভবের অপচয় হবে 0.36 ভোল্ট। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই সংক্ষিপ্ত পর্বে আমরা বেশ কয়েকটি টপিক সম্পর্কে জানলাম এবং সেগুলো সহজ ছিল। বিভব পার্থক্য সম্পর্কে জানলাম, তড়িৎচালক শক্তি সম্পর্কে জানলাম, এবং ওহমের সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম, এবং অতঃপর কিন্তু আমরা প্রবাহ মাত্রা ও তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক প্রতিবেদন করেছি, এবং সর্বশেষ অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিকস এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হব। ওকে, so guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি চলতরিত অধ্যায়ের 3য় পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। চলতরিত অধ্যায়ের 3য় পর্বে আমি রোধের সূত্র এবং রোধের সমবায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।